100 দিনের মূল্যায়নটা কি? এটার জন্য কি সুখবর দিবেন আপনি? পুরানো কথা, যুগ যুগ ধরে দীর্ঘমেয়াদী কথা একই শুনছি। কথা। আমি তো আমার কথা বলবো, এর আগে তো আমি দায়িত্বে ছিলাম না। জলাবদ্ধতা। আমি এখানে বলে ফেললাম, এটা তো রেকর্ডিং, এটা তো সবাই দেখবে, জানবে। আমি মিথ্যা কথা তো বলতে পারবো না। একটা ডেঙ্গুর মহামারী দেখি একটা আতঙ্ক তৈরি হয়ে থাকে কয়েক মাস, সেটা প্রতিরোধে কি পরিকল্পনা? এটা কি কিছু নির্দিষ্ট করে বলা যায় 1 মাস 2 মাস বা 1 এটা বছর? এটা আমি বলতে পারবো না, যেমনিভাবে আপনি করলেন। খেলাধুলার মাঠের খুব অভাব, নতুন নতুন মাঠ তৈরির ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা? প্রিয় দর্শক, যত কথা অনুষ্ঠানে স্বাগত সবাইকে। আমি রাজীব খান আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। শফিকুল ইসলাম খান, আপনাকে স্বাগত আমাদের এই যত কথা অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনার সঙ্গে তো আসলে আমাদের অনেক কথা আছে। আপনি একজন রাজনীতিবিদ এবং তৃণমূল পর্যায়ের রাজনীতি করে আসছেন আপনি দীর্ঘদিন ধরে। হঠাৎ করে এই যে প্রশাসক হিসাবে আবির্ভূত হলেন, আপনাদের সাথে এটা যায় কি না, এবং যেই কাজগুলো করছেন আমরা সার্বিকভাবেই সব নিয়ে আলোচনা করব। আমার প্রথম যেটা জানার ইচ্ছা, আমরা প্রতি বছর বিশেষ করে কোরবানি ঈদের পর যে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অনেক অভিযোগ পাই, কিন্তু এইবারই প্রথম তেমন কোনো অভিযোগ পাইনি আমরা এখন পর্যন্ত, এবং এটার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আপনি, যেন সুন্দরভাবে এই ব্যবস্থাপনাটা হয়। আপনি স্যাটিসফাইড কি না যে ব্যবস্থাপনা আপনি সম্পন্ন করলেন? ধন্যবাদ। এই যে আমাদের ঈদুল আজহা, ইসলামী শরীয়তের মতে কিন্তু 3 দিন ঈদ হয়, 3 দিন কোরবানি হয়। এই কোরবানিতে উত্তর সিটি কর্পোরেশন নগরবাসী যাতে দুর্গন্ধমুক্ত, একটা আধুনিক বাসযোগ্য, একটা ক্লিন একটা শহরে বসবাস করতে পারে, বিশেষ করে কোরবানির দিন এবং তার পরের দিন এবং তার পরের দিন অনেক বর্জ্য তৈরি হয়। প্রতিনিয়তই কোরবানি হয়, ঘন্টায় ঘন্টায়। আমি দেখেছি সকালে কোরবানি হয়েছে, বিকালে পরিষ্কার করেছি, আবার 5:30 6টার সময় গরু জবাই হয়েছে, এরকম দৃশ্য বহুত দেখেছি। তো আমরা আগে থেকেই, প্রায় মাসখানেক আগে থেকে আমরা এটা একটা পরিকল্পনা করে রেখেছিলাম। আমাদের সিটি কর্পোরেশনের 10টি জোন আছে, সেই 10টি জোনে আমি একটা কমিটি করেছি এবং একটা মনিটরিং সেন্ট্রাল কমিটি করেছিলাম, যাতে করে আমাদের কোরবানির দিন এবং অব্যাহতভাবে এই 3টা দিন আমাদের সিটি কর্পোরেশন আওতাধীন 24টি ওয়ার্ড, প্রতিটি ওয়ার্ডে আমাদের প্রায় 16,000 পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করেছে, নির্লসভাবে কাজ করছে নিঃসন্দেহে। পাশাপাশি আমাদের ওয়ার্ড ভিত্তিক রাজনৈতিক কর্মীরা স্বেচ্ছাসেবী হিসাবে সেখানে অংশগ্রহণ করেছে, সিটি কর্পোরেশনকে সহযোগিতা করেছে। আমি নিজেও প্রতিটি জায়গায় মনিটরিং করেছি এবং আমি নিজে প্রতিটি জোনে গিয়েছি। আমরা কোরবানির দিন 2টার সময় আমরা বর্জ্যগুলো অপসারণের জন্য, যেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়, প্রেসের সামনে কথা বলেছি। সরকার ঘোষিত 12 ঘন্টার যে সময়সীমা দেওয়া হয়েছিল প্রথম দিনের জন্য, আমরা যে টার্গেট ছিল তার আগেই 8টা 10 মিনিটের মধ্যে আমরা সেই কাজগুলো করতে সক্ষম হয়েছি। এবং ঠিক 8টা 10 মিনিটে আবার গণমাধ্যম কর্মীরা আমাদের কাছে জানতে চেয়েছে, তাদের কাছে আমি প্রেস ব্রিফিং করে আমি প্রথম দিনের বর্জ্য কতটুকু অপসারণ করলাম, কতগুলো পরিবহন কাজ করেছে, কতগুলো পরিচ্ছন্নতা কর্মীরা আমাদের সেদিন অংশগ্রহণ করেছে, সমস্ত কিছু আমি ডাটা তাদেরকে দিয়েছি। একইভাবে দ্বিতীয় দিন আমার সেই কর্মীরা কাজ করেছে, একইভাবে তৃতীয় দিন একইভাবে আমরা সেই বর্জ্যগুলো অপসারণ করেছি। শুধু কোরবানির বর্জ্য নয়, কোরবানির বর্জ্যের পাশাপাশি সাধারণ যে গৃহস্থলী যে বর্জ্য থাকে সেটাও কিন্তু প্রতিদিন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সেগুলোকে সেই জায়গা থেকে নিয়ে আমাদের নির্দিষ্ট একটা জায়গা আছে, যেটাকে আমরা বলি STS, সেখান থেকে সংগ্রহ করে আমরা ড্রাম ট্রাকের মাধ্যমে নিয়ে যাই আমিনবাজার, আমাদের একটা ল্যান্ডফিল্ড আছে, সেখানে নিয়ে আমরা সেটাকে অপসারণ করি। তো আলহামদুলিল্লাহ আমরা এই 3 দিনের কোরবানির বর্জ্য, গৃহস্থলী বর্জ্য আমরা একদম খুব সহজভাবে আমরা ইনশাল্লাহ সেই কাজগুলো করেছি। তাতে করে আমাদের নগরবাসী আমাদেরকে সহযোগিতা করেছে। আমাদের নগরবাসীর প্রতি একটা আহ্বান ছিল, সিটি কর্পোরেশনের দেওয়া যে ব্যাগগুলো থাকে সেই ব্যাগগুলো, একটু বর্জ্যগুলো আপনি একটা নির্দিষ্ট স্থানে রাখবেন, যাতে করে আমাদের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সেই বর্জ্যগুলো নিয়ে আমাদের গাড়িতে পরিবহনে দিয়ে দিবে, সেই পরিবহনটা চলে যাবে সে একদম ল্যান্ডফিল্ডে। সেই কাজগুলো সমন্বয়ের কারণেই আমরা সফলতার সাথে আমরা এই বর্জ্য ব্যবস্থাপনাটাকে আমরা অপসারণ করতে এর পেরেছি। ধারাবাহিকতা কি রাখতে পারবেন?
দেখেন- এবার প্রথম বছর দেখে খুব তৎপর ছিলেন, কিন্তু আগামী বছরগুলোতে কেমন থাকবে? দেখেন, রাজনৈতিক কর্মী জনগণের সাথে সবসময় রাজনৈতিকবিদদের বা কর্মীদের কিন্তু একটা যোগাযোগ থাকে। প্রতিটি এলাকার প্রতিটি ওয়ার্ডে 54টা ওয়ার্ডে আমার যোগাযোগ আছে, সেই কারণে কিন্তু আমরা এই কাজটা সহজভাবে করতে পেরেছি। আপনি বলেছেন আমি এক প্রশাসক হিসাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দায়িত্ব নিয়েছি, রাজনৈতিক কর্মী এবং রাজনীতিবিদ হিসাবে দায়িত্ব নিয়েছি বিধায় কিন্তু আমি এটাকে সহজভাবে এই কাজ থেকে আমি সফলতা অর্জন করেছি। জনগণের জন্যই তো আমরা অনেক বছর পরে দেশে পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হওয়ার পরে মানুষ চায় নিজেরাও একটু পরিবর্তন হই, আমরাও কিন্তু পরিবর্তন হয়েছি। মানুষের মাইন্ডসেটটা পরিবর্তন হয়ে গেছে, সেখানে আমাকে নিজেকে আগে পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনের ধারাকে আমরা কিন্তু অব্যাহত রাখছি। এখন মাননীয় প্রধানমন্ত্রীকে সারা বাংলাদেশ থেকে সবাই ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে, দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। ওনার চলাফেরা, আচার-আচরণ, তার যে স্বাভাবিক জীবনযাপন, আমরা কিন্তু সেটাকে অনুসরণ করি। এখন আমরা শুনতাম ছোটোবেলা একজন মানুষ পারে দেশ বদলিয়ে দিতে, আমরা সেটাকেই দেখছি জনাব তারেক রহমান সেই দেশ বদলানোর যুদ্ধে কিন্তু উনি সফল হতে চলেছে। মানুষের কাছে দেওয়া যে অঙ্গীকার, নির্বাচনের যে অঙ্গীকারগুলো আমাদের ছিল, মানুষ নির্বাচনের আগে অনেক অঙ্গীকার দেয়, প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেটা বাস্তবায়ন করাটা কিন্তু অনেকে করেনি, অনেকে করেছে দীর্ঘ পরিকল্পনার পরে, অনেক সময়ের পরে। কিন্তু একমাত্র নেতা মাননীয় প্রধানমন্ত্রী একটা অঙ্গীকার দিয়েছিল, একটা ফ্যামিলি কার্ডের কথা উনি বলেছিলেন। সরকারের বয়স যখন 17 দিন, সেদিন কিন্তু তিনি সারা বাংলাদেশে প্রায় 38,000 ফ্যামিলি কার্ড উনি বিতরণ করেছেন। পরবর্তীতে একইভাবে ফার্মার্স কার্ড, কৃষকদের জন্য যে সুবিধা নেওয়া সেটিও তিনি করেছেন। স্বাস্থ্যসেবার জন্য সেটা করেছেন এবং 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করেছেন। এর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রতিশ্রুতি দিয়ে সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নকে আমরা সামনে রেখে এটাকে আমরা ধারণ করেছি। ধারণ করে যার যার জায়গা থেকে, যার যার চেয়ারে থেকে আমরা সেই কাজগুলো অনুসরণ করছি। আপনি বলছিলেন অনুসরণের কথা, বা যে ওয়াদাগুলো আপনাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেগুলো বাস্তবায়ন করছেন। গত সপ্তাহে কিন্তু আপনাদের যে সরকার বা বিএনপি সরকারের 100 দিন পূর্ণ হলো। 100 দিনের মূল্যায়নটা কি আপনাদের কাছে? দেখেন, এই যে 100 দিনের মধ্যেই তো এই মূল্যায়নগুলোই আছে। আমাদের দেওয়া কমিটমেন্টগুলো আমরা শতভাগ তো একদিনেই পারবো না, বাট আমরা পর্যায়ক্রমে যে কাজগুলো চলমান আছে সেই চলমান কাজগুলোর উপরে ভিত্তি করে এবং আমাদের যতগুলো এমপি মহোদয়রা আছেন, মন্ত্রী মহোদয়রা আছেন এবং আমরা সিটি কর্পোরেশনের যে দায়িত্বে যারা আছি তাদের সকলের কাজের অংশগ্রহণেরই তো সফলতা। আমরা চাই এই সফলতাটাকে অব্যাহত থাকবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, আমাদের মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান, উনি দুইজন রাষ্ট্রপ্রধান তার সন্তান, উনি সেই পরিবারের একজন মানুষ। আমরা তার কাছে খুব কাছাকাছি থেকে রাজনীতি শিখেছি, তার নেতৃত্বে, তার নির্দেশে, তার আহ্বানে আমরা ঢাকা শহর সহ সারা বাংলাদেশে তৎকালীন সময় ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। কেন করেছি? মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। এই যে গত 17-18টা বছর চলে গেল বাংলাদেশে, আপনি নিজেও সাংবাদিকতা করেন, আপনি অনেক কিছু দেখেছেন, আপনি অনেক ইতিহাসের সাক্ষী হয়ে আছেন। আমি নিজেও একজন রাজনৈতিক কর্মী হিসাবে রাস্তায় মার খেয়েছি, গুলি খেয়েছি। এখন আমার মাথায় 9টা রাবার বুলেট স্প্রিন্ট আছে, যে এখন ধরলে বোঝা যায়, দেখা যায়। এরকম আমার মতো অনেক মানুষ কিন্তু এই গণতন্ত্রের জন্য, নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়েছে, গুম হয়েছে, পঙ্গু হয়ে গেছে। এত কিছুর পরে একটা পরিবর্তন হয়ে গেল বাংলাদেশে। সেই পরিবর্তনের মহান নায়ক জনাব তারেক রহমান, আর আমরা তার কর্মী, আমরা তাকে অনুসরণ করে এই কাজ করব। তার মানে আপনি এই 100 দিনে পুরো সন্তুষ্ট যে আপনারা যে লক্ষ্য নিয়ে, যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, আপনারা ঠিক পথেই আছেন? ঠিক পথেই আছেন, ঠিক পথে আছেন। কিন্তু আপনি বলছিলেন আমি একজন সাংবাদিক হিসাবে কিন্তু অনেকের মধ্যে একটা আতঙ্ক কিন্তু এখনো দেখতে পাই, এই সরকার কতদিন টিকবে, এরকম একটা আতঙ্ক। আমি জানি না এই আতঙ্ক আপনাদের কানেও পৌঁছায় কিনা। কেন এই আতঙ্ক? দেখেন, জনগণ ভোট দিয়েছে 5 বছরের জন্য। 5 বছর পর একটা নির্বাচন আবার হবে। সেই নির্বাচনটা অবশ্যই
এইবারে নির্বাচনের মতো পিসফুলি একটা নির্বাচন হোক, সেটা আমরাও চাই। আপনি নিশ্চিত থাকেন জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণের প্রতি যার আস্থা আছে, উনি মনে করে বাংলাদেশের ক্ষমতা কি, জনগণই সকল ক্ষমতার উৎস। সেই আদর্শকে ধারণ করে উনি রাষ্ট্র পরিচালনা করছেন। আগামী 5 বছরের জন্য তাকে ম্যান্ডেট দিয়েছেন। আগামী 5 বছরের জন্য বাংলাদেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। সেই 5 বছর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কোন পথে যায়, সে পর্যন্ত তো আপনাকে অপেক্ষা করতেই হবে। আমরা যদি ভালো কাজ করি, দেশের উন্নয়ন, বাংলাদেশের মানুষের যে ভিন্ন ভিন্ন মত, আগে ভিন্ন মত প্রকাশ করলেই গ্রেপ্তার, গুলি খেতে হতো, মার খেতে হতো, একটা ফ্যাসিজমের মধ্যে আমরা ছিলাম। সেই জায়গাগুলো কিন্তু এখন নেই। যে যার মতো কথা বলছে, যে যার মতো করে মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে। আমরা সেই স্বাধীনতার জন্যই তো আন্দোলন সংগ্রাম করেছি, এবং সেই স্বাধীনতাটুকু জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষকে কিন্তু দিচ্ছে। 5 বছর পরে যদি আবার আমরা ভালো কাজগুলো করি, ভালো মন্দ বিশ্লেষণ করে জনগণ রায় দিবে, তারা ক্ষমতায় আসবে। এটাই আমরা চাই। আমরা চাই বাংলাদেশে আর কোনো ধরনের ফ্যাসিজম, স্বৈরাচারের জন্ম না হোক। এই পরিবর্তনের গণতন্ত্রের ধারাটাকে অব্যাহত থাকুক, এটা আমরা চাই। এটা একদম পরিষ্কার, যেটা জনাব তারেক রহমান সব জায়গায় বলে থাকেন, এবং আমরাও সেই কথাগুলো অনুসরণ করে সেভাবেই সামাজিক কাজগুলো করি এবং এলাকায় সেই কাজগুলো করার আমরা চেষ্টা করি। আমরা রাজনীতি নিয়ে আরও কথা বলবো। আপনার যে কাজের পরিধি, আপনি বলছিলেন যে আপনি বিভিন্ন জায়গায় 10টি জনে 10টি কমিটি করে দিয়েছেন, এবং যেই পরিকল্পনার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা করলেন, সফলভাবে করলেন। এর থেকেও তো মানে আগামীর জন্য এখন আপনি সময় পেয়েছেন মাত্র 100 দিন। 100 দিনও হয়তো বা আপনি পাননি 100 দিন, কিন্তু তারপর আপনি সফল হয়েছেন। কিন্তু স্থায়ী কোনো পরিকল্পনা আছে কিনা? দেখেন, প্রতিটি কাজকে সফলতা অর্জন করতে হলে শর্ট টাইম, মিড টাইম, লং টাইম একটা প্রসেস থাকে। আপনি নিজেই বলেছেন, দেখেন আমার 100 দিন হয়নি। হ্যাঁ, আমি কখনোই কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ চালাবো, এটা আমি কখনো ভাবিনি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে আমাকে সেই জায়গায় বসিয়েছে। এখন আমি কি চাইব, এই জায়গাটা পাবলিক রিলেশন, পাবলিকের সাথে সম্পর্ক রাখা, জনগণকে একটু সেবামূলক কাজ দেওয়া, এটা আমার কাজ। এই কাজ করার জন্য আমার কিন্তু শুক্র শনিবার নেই। যদিও আমার শুক্র শনিবার সরকারিভাবে বন্ধ থাকে, আমি কিন্তু অফিস আদালত করি। আমি নিজেকে প্রতিষ্ঠিত যেমনিভাবে আমাকে করতে হবে একজন ভালো সৎ মানুষ হিসাবে, তেমনিভাবে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোটি মানুষকে আমার সেবা দিতে হবে। সেই সেবাকে নিশ্চিত করার জন্য আমি আমার সিটি কর্পোরেশনের বিভিন্ন ডিপার্টমেন্টাল জায়গা আছে, যেমন বর্জ্য আছে, মশক আছে, ইঞ্জিনিয়ারিং সেকশন আছে, এর বাইরে পরিবেশ সেকশন আছে, যেখানে আমরা গাছ বৃক্ষরোপণ করি। সবার সমন্বয়ে একটা আগামীর সুন্দর, ক্লিন এবং গ্রিন শহর উপহার দেওয়ার জন্য আমরা বিভিন্ন সেক্টরের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। যেই পরিকল্পনার মধ্যে যেমন ধরেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বসে কিন্তু উনি বক্তব্য বলেছেন যে আগামী 5 বছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 5 লক্ষ বৃক্ষরোপণ করবে। এটা কেন করবে? ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শুধু নয়, সারা বাংলাদেশে 25 কোটি গাছ লাগাইতে হবে। কেন? এটা সবুজায়ন করার জন্য। সবুজায়ন থাকলে কি হয়, তাপমাত্রাটা থেকে আমরা মুক্তি পেতে পারি, বায়ু দূষণ, এয়ার পলিউশন যেটাকে আমরা বলি, সেখান থেকে আমরা মুক্ত হব। এটা দেখতে একটা কি পরিবেশের একটা সবুজ দেখতে তো নিজের কাছেও ভালো লাগে। এবং ছাদ বাগানের কথা মানুষ বলে, হ্যাঁ, ছাদ বাগানে একটা আপনার বাসার উপরে যদি একটা ছাদ থাকে, সেখানে বসে আপনার পরিবার, সন্তান, স্ত্রী সবাইকে নিয়ে একটু বসে চা কফি খেতেও তো আপনার ভালো লাগবে। ছাদ খোলা, কিছু নেই, আবর্জনা পড়ে আছে, আপনি সেখানে বসে কি কফি খেতে ভালো লাগবে? অবশ্যই লাগে। একটা এনভায়রনমেন্টের একটা বিষয় থাকে, সেগুলোকে নিয়ে আমরা কাজ করছি। যেখানে একদম আমাদের রাস্তাঘাটে একদম নেই, যেমন উত্তরার দিকে যদি আমরা দেখি, উত্তরখান, দক্ষিণখানে 18টা নতুন ওয়ার্ড আছে, যেগুলি ইউনিয়ন থেকে আমরা অন্তর্ভুক্ত করে সিটি কর্পোরেশন নিয়ে আসছি। সেখানে কিন্তু আমাদের উন্নয়ন কর্মকাণ্ড এখন চলমান আছে। হয়তো আমরা একদিনেই সব করতে পারবো না, সেই সক্ষমতা হয়তো আমার সিটি কর্পোরেশনের এককভাবে করা সম্ভব না। কারণ বাংলাদেশের এই অবস্থায় এটা সিটি গভর্নমেন্ট না। পৃথিবীর অন্য অন্য দেশে, লন্ডন হোক বা বিভিন্ন দেশে হোক, সবার সিটি গভর্নমেন্ট থাকে, সিটির মেয়র, তার আন্ডারে পুলিশ থাকে, ওয়াসা থাকে, তিতাস গ্যাস যেটা আমরা বলি সেটা থাকে, টিএনটি থাকে, বিআরটিএ, সব সেক্টর মিলে একটা সিটি গভর্নমেন্ট।
বাট আমাদের দেশের ক্ষেত্রে ঢাকা সিটিটা শুধু সিটি কর্পোরেশনের নির্দিষ্ট কিছু কাজ আছে, সেই নির্দিষ্ট কাজ করতে গিয়েও আমাকে কিন্তু অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়। যেমন মানুষ আমাকে কমপ্লেন করে, ভাই একটু আগে যেমন একটা খেলার মাঠ নিয়ে একটা কথা হলো, হ্যাঁ, তো আমার সিটি কর্পোরেশনের যদি জায়গা থাকে সেটাকে আমি স্বাচ্ছন্দ্য আমার নিজের সিদ্ধান্তে কিন্তু আমি কাজগুলো সংস্কার হোক যেভাবে হোক খেলা উপযোগী করে তোলা হোক এটা আমি করতে পারি। দেখা গেছে ওই জায়গাটাই আমার না, খোঁজ নিয়ে দেখা যাচ্ছে জায়গাটাকে রাজুক। হ্যাঁ, রাজুক যদি না পারে, আমরা যদি সেটা আবেদন করি রাজুকের কাছে, রাজুক যদি আমাকে উত্তর সিটি কর্পোরেশন সেটাকে হস্তান্তর করে দেয়, দেন গিয়ে আমি সেখানে কাজ করতে পারি। এই ধরনের কিছু বিড়ম্বনা আছে। তো টোটাল ওয়েজ একসাথে যে একটা আমব্রেলার নিচে যদি থাকতো তাহলে সিটি গভর্নমেন্ট যেটি আপনি বললেন সেরকম কিছু চান কিনা আপনি? এটা হলে কাজ করার জন্য সুবিধা এবং জনগণকে সেবা দেওয়ার জন্য একদম শতভাগ নিশ্চিত করার জন্য একটা সুযোগ থাকে। যেমন আমি এই কাজটা করতে চাই, আমি আগামী সপ্তাহে এই টেবিলটাকে আমি নতুন করে সংস্কার করব, কিন্তু এই টেবিলটা আমার না, এই টেবিলটা হলো অন্য একটা মন্ত্রণালয়ে, তাদের কাছে অ্যাপ্লিকেশন দিতে হবে। যখন তারা আমার কাছে হস্তান্তর করবে তখন আমি এটা করে ফেলতে পারবো, বাট আমি চাইলেও সেটা পারছি না, আইনগতভাবেই এটা করা যায় না। চ্যানেল 24, আমি এখানে বসে কথা বলছি, এটার নিশ্চয় একটা মালিক আছে। আমি চাইলেই এই ভবনের ভিতরে আপনি এসে আমি সবুজায়ন করতে পারবো না, আপনাকে আমাকে পারমিশন দিতে হবে। তো বিষয়গুলো একটু আইনি জটিলতা তো অবশ্যই আছে। তো সব মিলে যদি একটা সিটি গভর্নমেন্ট থাকে সেই ক্ষেত্রে কাজের সুবিধার জন্য একটা বৃহৎ পরিসরে একটা পরিকল্পনা করা যায়। তো আমার যেটা সিটি কর্পোরেশনের আওতাধীন যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি অব্যাহতভাবে। এই 3 মাসের মধ্যে যতটুকুই পেরেছি, ভালো মন্দ, সফলতা ব্যর্থতা সব কিছু জনগণ চিন্তা করবে। আমি আশা করছি আগামী খুব অল্প সময়ের মধ্যেই আমার প্রিয় উত্তর সিটি কর্পোরেশন নগরবাসীর আরও কাছাকাছি আমি যেতে পারবো। আমি চাই যে আমার মাধ্যমে হোক আমার সিটি কর্পোরেশনের ভাবমূর্তি এবং নির্বাচিত একটা সরকার বাংলাদেশে আছে তার ভাবমূর্তি যাতে উজ্জ্বল থাকে, ভালো থাকে, সেই কাজটাই আমি করার চেষ্টা করব। আপনি মিরপুরের সন্তান, মিরপুর থেকে আপনি সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন থেকেও আপনি নির্বাচন করেছেন। সেই মিরপুরকে বলা হয় মিরপুর 10 নম্বর, 1 নম্বর, গাবতলীর আশেপাশে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে যে অবৈধ দখলদারিত্বের রাজত্ব চলছে সেটা সমাধানে কতটা উদ্যোগ নিচ্ছেন? আমি দায়িত্ব নেওয়ার পরে আপনারা দেখবেন, আমি যদি যুক্ত করি ফার্ম গেট, কাউরান বাজার, এগুলো আপনার এলাকার মধ্যে, সেখানেও একই অবস্থা। জনগণের চাহিদা, আপনার আমার চাহিদা, এই যে ফুটপাতগুলোর যে দখল, এই ফুটপাত তো জনগণের টাকা দিয়ে সিটি কর্পোরেশন নির্মাণ করেছে কিংবা অন্যান্য সংস্থা নির্মাণ করেছে। সেখানে দীর্ঘ 25-30 বছর আগে থেকে এত সংখ্যায় ছিল না, একটু কম ছিল, তারা অবৈধভাবে সেখানে হকাররা ব্যবসা করে এখনও, তাই না? এই ফুটপাত দিয়ে হাঁটবে হলো সাধারণ মানুষ। অনেকে সকালে ঘুম থেকে ওঠে, যারা চাকরি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় তাড়াহুড়া করে, ফুটপাত ব্যবহার না করার কারণে মেন রাস্তা দিয়ে যায়, তখন একটা অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়তই। তো এটার জন্য আমি দায়িত্ব নেওয়ার 1 সপ্তাহের মধ্যেই কিন্তু এই যে আপনি 10 নম্বরের কথা বললেন, ফার্ম গেটের কথা বললেন, সেখানে কিন্তু আমরা তেজগাঁও আপনার পাশে, আপনার এলাকা, গুলশান, বনানী, মিরপুর 1, সেখানে কিন্তু আমরা অনেক অবৈধ উচ্ছেদ আমরা করেছি। সেটা ধরে রাখা গেছে কিনা? কিছু আংশিক ধরে রাখা গেছে, কিছু জায়গায় আবার তারা পুনরায় বসেছে। সেই কারণে 10 নম্বর গোলচক্কর থেকে হোপ স্কুলের সামনে, আপনি মনে হয় জানেন কি না জানি না, আমরা তারা যাতে মেইন রাস্তায় অবৈধভাবে স্থায়ীভাবে ফুটপাতে কোনো হকাররা ব্যবসা না করে সেই জন্য তাদের সাথে আমরা আলোচনা করেছি মানবিক কারণে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একদিন প্রশ্ন করেছিল, জিজ্ঞেস করেছিল, এই যে উচ্ছেদ শুরু করেছ তো তাদেরকে কি ব্যবস্থা করেছ? তখন আমি তাকে বলেছিলাম যে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদের সাথে বসে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি। তো আমি হকারদের প্রতিনিধি 20 জন লোকাল স্থানীয় যারা সামাজিকভাবে যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক কর্মী, পুলিশ, ট্রাফিক সবাইকে একটা কমিটি করে দিয়ে আলোচনার ভিত্তিতেই তাদেরকে আমরা একটা স্থান অস্থায়ী সমস্যা সমাধান করতে হলে আমাকে সময় দিতে হবে।
তো আমি তাদেরকে পার্শ্ববর্তী একটা জায়গায় যেখানে যানজট হওয়ার কোনো সুযোগ নেই, জনগণের হাঁটা চলার কোনো অসুবিধা হবে না এমন একটি জায়গা তাদেরকে আমরা করে দিয়েছি। এবং পুলিশ ডিপার্টমেন্টের মাধ্যমেই আমরা তাদের তালিকা করেছি যারা এখন ফুটপাতে তারা কন্টিনিউ ব্যবসা করছে, তাদের তালিকা অনুযায়ী আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের ডিজিটাল কার্ড করে দিয়েছি এবং কিউআর কোড দিয়ে যাতে এটাকে কেউ নকল করতে না পারে, একটা রেজিস্ট্রেশন নাম্বারের মতো, এবং তাদের একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দিচ্ছি, তোমরা এখানে আর বসবা না, তোমরা গিয়ে ওই জায়গাটায় তোমরা বসবা যেখানে জনগণের কোনো অসুবিধা না হবে। তারা এগ্রি করেছে আমাদের কাছে। আমার কাছে তালিকা আছে ফার্স্ট পেজে 825 জনের, কিন্তু তালিকা আরও বড় হবে। তো যখনই শুনেছে যে আমরা তালিকা করে তাদেরকে বসাবো, তারা উৎসাহী হয়ে তারা রাজি যে আমাদের একটা জায়গা করে দেন, তখন তালিকার পরিধিটা বড় শুরু হলো আর কি। তো কিছু জায়গায় ইনভেস্টিগেশন করে দেখলাম আসলে এই যে কার্ড দিচ্ছি, এটা বৈধতা দিচ্ছি, এটার জন্য ওখানে দোকান নেই, বাট বিভিন্নভাবে তারা তদবির করে আসছে, এই জন্য একটা আমরা ইনভেস্টিগেশন করা শুরু করেছি। ঈদের আগেই আমরা তাদেরকে 204 জনকে অস্থায়ী পুনর্বাসনের জন্য আমরা ডিজিটাল কার্ড দিয়ে সিটি কর্পোরেশনে তাদের সকলকে ডেকে, এবং গণমাধ্যম কর্মীরা ছিল, বিভিন্ন টিভি চ্যানেল, আপনার চ্যানেল ছিল, সবাই উপস্থিতিতে তাদেরকে আমরা সেই কার্ডগুলো বিতরণ করেছি। বিতরণ করার পরে তারা এই 50 থেকে 60% তারা তাদের একটা কন্ডিশন দিয়েছিলাম যে তোমরা স্থায়ী কোনো চৌকি নিয়ে বসতে পারবে না। যেমন পৃথিবীর বিভিন্ন দেশে আছে ট্রলি সুন্দর করে লাইটিং ঠাইটিং করে, অর্থাৎ ভ্রাম্যমান মোবাইলেশন করা যায়, তোমরা আসবা, আবার রাত্রেবেলা তোমার ময়লাগুলো একটু পরিষ্কার করে তোমার ওখানে রেখে দেবে, সিটি কর্পোরেশন নিয়ে যাবে, এই কন্ডিশনে তাদেরকে দিয়েছিলাম। দেওয়ার পরে প্রায় 50 থেকে 60% আমি নিজেও দেখেছি 13 নম্বর থেকে ঘুরে ঘুরে সন্ধ্যার সময় খুব সুন্দর তারা ওগুলি বানিয়েছে। আর বাদবাকি যারা আছে তারা আমার কাছে একটা আবেদন করেছে ওই একই দিনে সাংবাদিক বন্ধুদের সামনেই, যে আমাদের কোরবানির ঈদটা আমাদেরকে একটু সুযোগ দিতে হবে। হ্যাঁ, এই হলো বর্তমান অবস্থার মধ্যে আছে। আর 1 নম্বরে যাদের তালিকা করেছি, 1 নম্বর থেকে তাদেরকে আমরা গাবতলী কাঁচা বাজারের পিছনে যেই জায়গাগুলো এখন অব্যবহৃত আছে, মানুষ চলাচলের জায়গা আছে, যেখানে ওই জায়গায় চলাচল করলে বা কোনো ফুটপাতি যারা আছে দোকানদারি করলে কোনো অসুবিধা, তাদেরকে দেখেছি কিছু কিছু জায়গায় তারা বসেছে অলরেডি। একটা জিনিস হলো কি 25-30 বছরের যেই অভ্যাস, সেই অভ্যাসকে তো পরিবর্তন করতে সময় লাগবে। হ্যাঁ, আমি চাইলে পারবো কালকে উচ্ছেদ করে দিতে। হ্যাঁ, তো ওই যে মাননীয় প্রধানমন্ত্রী একটা মানবিক একটা মানসিকতা, এই কারণে আমরা ধীরে ধীরে তাদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা করছি। আপনারা অভিযান চালাচ্ছেন, কাজ করছেন, কিন্তু তারপরেও যেই জিনিসটা কিন্তু অবৈধ দখলের বিষয়টি এটা যুগ যুগ ধরে চলছে বাংলাদেশে, কিন্তু সম্প্রতি যেই জিনিসগুলো মানুষের চোখে পড়ছে, আমাদের চোখে পড়ছে, যে মেট্রো স্টেশনে ওঠার জন্য যে বেরি দেয়া ফুটপাতের 2 পাশ দিয়ে, তার ভিতরে হকাররা বসে ব্যবসা শুরু করেছে। হ্যাঁ, দেখেন এই যে আপনার এই প্রশ্নের জবাবটা এবং এইটার সঙ্গে অভিযোগ, সাধারণ মানুষের ধারণা যে ওই স্থানীয় ক্ষমতাসীন রাজনীতিবিদ এবং পুলিশের একটা যৌথ প্রযোজনায় এই কাজগুলো হয়। এই প্রশ্নের সম্মুখীন বারবার হয়েছি। এই যে স্থানীয় রাজনৈতিক কর্মীরা, প্রভাবশালীরা জড়িত, এটা সব ক্ষেত্রেই সঠিক নয়। আমি নিজে এটাকে তদন্ত করেছি, এটাকে আসলে ওইভাবে বলাটা ঠিক হবে না, কারণ এটা হইল যুগ যুগ ধরে এভাবে হয়েছিল বিধায় যে এখনও হচ্ছে, বিষয়টা এরকম না। হ্যাঁ, কিছুটা থাকতে পারে, একদম আমি বলছি না যে নাই, কিন্তু ঢালাওভাবে তারাই ইনভলভ। তাহলে কাদের পৃষ্ঠপোষকতা বা কাদের আমি মনে করি, ছত্রছায়ায় দেখেন, জিনিসগুলো ঘটে? আমি মনে করি যদি আইন যারা প্রয়োগ করে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, প্রতিটি জোনে যারা অফিসাররা আছেন, ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব যারা পালন করছেন, তারা যদি তাদের কাজগুলো সঠিকভাবে পালন করে, এখানে কেউ বসার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। তো এই কারণে আমরা আমি তারিখটা মনে নেই, আমাদের সাবেক যিনি পুলিশ কমিশনার ছিলেন, ভারপ্রাপ্ত শাখা সরোয়ার সাহেব সহ, ডিএমপি ট্রাফিক বিভাগের যিনি ডিআইজি আনিসুর রহমান সহ আমরা কিন্তু একাধিক বৈঠক মিটিং করেছিলাম। মিটিং করে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই যে মেট্রো রেলে ওঠার সময় যাতে করে মানুষকে কোনো ভোগান্তিতে পোহাতে না হয়, এজন্য একটা ফেন্সিং করার জন্য একটা ডিজাইন করার কথা। সেটা ট্রাফিক মধ্যে আবার ঈদ চলে আসলো, হয়তো আমাদের আগামী 10-12 দিনের মধ্যে একটা মিটিং আছে, হওয়ার পরে সেই ফেন্সিংগুলো করে দিব। এক এক সময় এক এক ধরনের ফেন্সিং ডিজাইন আমরা করি, বাট দেখা গেছে এটা করার পরে কিছুদিন ভালো থাকে, আবার কিছুদিন পর সেই জায়গায় সেই ফেন্সিংটাই থাকে না। তো আমি মনে করি কি, এর বাইরেও যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আপনার আমার বিবেক এবং সচেতনতা
হ্যাঁ, এই জিনিসটা খুবই জরুরি। আপনি সিঙ্গাপুরে বা মালয়েশিয়া হোক বা বিভিন্ন জায়গায় হোক যারা ধূমপান করে, হ্যাঁ, তারা কিন্তু ওই বিদেশে গিয়ে ওইটা যেখানে সেখানে ফেলে না। হ্যাঁ, আবার ঢাকা এয়ারপোর্টে নামার পরে আইন প্রয়োগের কারণে, Yeah. যে সেখানে আইন প্রয়োগের ব্যবস্থা আছে, আর আমাদের দেশে আইন প্রয়োগের কোনো ব্যবস্থা নাই, আইন রয়েছে। হ্যাঁ, এটা আমি একটু আগে বলেছি যে সঠিকভাবে যদি প্রয়োগ করা যায় তাহলে কারো কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, তো কে করবে এই প্রয়োগটা? যারা দায়িত্বে আছে তারা করবে। এবং ঢাকা এয়ারপোর্টে নামার পরেই ওই একই ব্যক্তি, তখন আর কেউ চিন্তা করে না যে কোথায় ফেলতে হবে। তাই জন্য আইনও যেমন প্রয়োগ করতে হবে, পাশাপাশি আমাকেও কিন্তু সঠিক জায়গায় থাকতে হবে। যে একটু আগে বর্জ্যর কথা বলেছেন আপনি, আপনি ঢাকা শহর এইবার কোরবানির ঈদের মধ্যে নিশ্চয়ই কোথাও না কোথায় গিয়েছেন। এটা আমি দায়িত্বে আছি বলে বলবো না, সবাই বলছে খুব দ্রুত সময়ের মধ্যে এটাকে পরিষ্কার করতে সক্ষম হয়েছি। অন্যান্য কোরবানির সময় আমিও তো ঢাকার সন্তান, জন্ম আমার এখানে, 10 দিন 12 দিন স্তূপ হয়ে পড়ে থাকতো। তো যেহেতু আমার সরকার দায়িত্বে, আমি নিজে একটা দায়িত্বে আছি, স্বাভাবিকভাবে আমি কোনোভাবেই চাইবো না যে আমার সরকারের ভাবমূর্তি নষ্ট হোক। এটা আমি কখনোই চাইবো না। সেই কারণে দিনরাত পরিশ্রম করেছি, 2-3 রাতও ঘুমাইনি। ঈদে কিন্তু আমাদের কোনো ছুটি নেই, ঢাকা সিটি কর্পোরেশন কোনো ছুটি থাকে না, বিশেষ করে ঈদুল আজহা কোরবানির সময়। আমার সহকর্মী যারা আছে তারা পরিশ্রম করেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী তো ভেরি সিরিয়াস, ঘন্টায় ঘন্টায় দফায় দফায় উনি খোঁজ খবর নিচ্ছেন কোথায় কি হচ্ছে। ইভেন আমাদেরকে না জানিয়ে কিন্তু উনি নিজেই গাড়ি ড্রাইভ করে কিন্তু বের হয়ে গেছেন, উনি নিজে ঢাকা উত্তর দক্ষিণ সব জায়গায় দেখেছেন। তো এই কাজগুলো আমরা কেন করছি? আমার জন্য, দেশের জন্য, দলের জন্য, সব কিছুই রিলেটেড। নগরবাসী, মানুষের জন্য, নগরবাসীর জন্য। অন্যান্য কোরবানিতে কিন্তু দুর্গন্ধ থাকতো। আমি এবার আপনাকে বলি, আপনি বের হয়ে দেখবেন কোনো দুর্গন্ধ। এটা আমি শুরুতেই স্বীকার করেছি, সুন্দর ব্যবস্থা যেটা বিগত দিনে আমরা দেখি আমাদের। হ্যাঁ, আমাদের এই যে ঘরে ঘরে ব্যাগ পৌঁছে দেওয়া, কোরবানি বর্জ্য রাখা, ব্লিচিং পাউডার ইত্যাদি ইত্যাদি, যেখানে বড় ধরনের বর্জ্য রাখা হয়, গন্ধ হয়ে যায়, স্যাভলন পানি দিয়ে ওয়াশ করা, এগুলি আমরা কোরবানির 12 দিন আগে পৌঁছে দিয়েছি। অর্থাৎ আমি ওই যে 1-1.5 মাস আগে পরিকল্পনা করে রেখে সেটাকে আমি এক্সিকিউট করে আমি তাড়াতাড়ি দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি করতে পেরেছি। অর্থাৎ যারা এটার সাথে জড়িত, ইনভলভ আছে, সবাই সহযোগিতা করেছে, সবার সহযোগিতা একটা সমন্বয় করেই কিন্তু এই সফলতা। আমি একা চাইলেই আমি পারবো না। আমি সকালবেলা এক জায়গায় একটা কমপ্লেন পেয়েছি, আমাকে ফোন দিয়েছিল যে ভাই অমুক জায়গাতে কিছু ময়লা রয়েছে। তা আমি মনে করেছি যে কি ময়লা, পরে আমি লোক পাঠিয়ে ছবি উঠে দেখি যে এই যে কনস্ট্রাকশনের যেই সুরকি থাকে না, 5 বস্তা সুরকি রাস্তার মধ্যে পড়া। এটা কেন ওইখানে পড়া সেটা আমি আসলে চিন্তা করে পাচ্ছি না এখন। এটা তো ওখানে থাকার কথা না। বাট পরবর্তী দেখি ওই যে 5 বস্তা সুরকির এটা নিউজ হয়ে গেল অনলাইনে, একটা কোন ছোট একটা কিসের মধ্যে জানো। এই যে বিষয়গুলো, এগুলো একটু ভাবার বিষয়। এখন সরকারকে ভাবমূর্তি নষ্ট করা, সিটি কর্পোরেশনের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চলবে, থাকবে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের ইনভলভমেন্ট আছে। আমার কাজ আমি করব, সফলতার সাথে করার চেষ্টা করব। আপনি নামে প্রশাসক, কিন্তু আসলে তো জনগণ, সাধারণ মানুষ আপনাকে মেয়র হিসেবেই দেখছেন। এই জন্য আপনি উত্তরের যারা আছেন তারা সেবাটা আপনার কাছেই চাইবেন, এটাই স্বাভাবিক। সেটা আপনার আয়ত্তের মধ্যে থাকুক আর না থাকুক। আপনি যেমন বলছিলেন শুরুতেই যে এইটা এই মন্ত্রণালয়ের, আইন শৃঙ্খলা বাহিনী আর এক জায়গায়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে সব কিছু আপনি চাইলেই করতে পারবেন না, কিন্তু মানুষের চাওয়া কিন্তু আপনার কাছেই থাকবে। যেমন বড় একটি সংকট, বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মোড়ে ভিক্ষুকদের, মানে গাড়ি সিগন্যালে থামলেই, সিগন্যাল ব্যবস্থার কিন্তু বেশ উন্নতি হয়েছে, আধুনিক হয়েছে, মামলার ভয় ড্রাইভারদের ভিতরে চলে গেছে, চালকদের ভিতরে চলে গেছে। আমরা দেখছি যে অনেকটা উন্নতি হয়েছে। কিন্তু এই যে সিগন্যালে যখন থামে গাড়িগুলো, এই যে ভিক্ষুকদের যে একটা দৌরাত্ম্য বা বিরক্ত করা মানুষকে, এবং এর সঙ্গে যুক্ত হয়েছে যে অনেকে সুস্থ মানুষ তারা তৃতীয় লিঙ্গ সেজে মানুষকে জোর করে এক প্রকার টাকা আদায় করে। তো এইগুলো মানে নিদর্শনে কি থাকবে আপনার? অলরেডি আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে এখানে। হ্যাঁ, বিভিন্ন স্পটে যেখানে, যেমন বিশেষ করে গুলশান মোড়েই কথা বলি, এটা ডিপ্লোম্যাটিক এরিয়া। হ্যাঁ,
প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে যে সামনে। গুরুত্বপূর্ণ মোড়, এইটাতে সবচেয়ে বেশি ভোগান্তি দেখা যায় এই ধরনের মানুষ। তো এই যে ভবঘুরের মতো যারা ঘুরে বিভিন্ন জায়গায়, তারপরে এদেরকে কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেটরা মাঝে মাঝে যখন যাকে পায় সেখানে কিন্তু তাদেরকে নিয়ে যায়। হ্যাঁ, তো আমাদের একটা 1 নম্বরে নিয়ে যে ভবঘুরে কি করে? হ্যাঁ, তাদেরকে ওই যে নিয়ে যে কি ছেড়ে দেওয়া হয় No, no, নাকি no, আটকানো হয়? আটকানো হয়ে যে সাজা দেওয়া হয়। হ্যাঁ, এরকম প্রতিনিয়তই ঘটে, প্রতিদিন কিছু না কিছু আছে, 2জন 1জন করে। হ্যাঁ, তো একটা জিনিস দেখেন, বাংলাদেশের মতো জায়গায় আপনি আমি যেটা চিন্তা করছি, হ্যাঁ, এই চিন্তাটা কিন্তু স্বাভাবিক, সবারই করা দরকার। যেমন আমি অফিস থেকে বের হইলেই গুলশান 2-এ যেহেতু আমার অফিস, বের হইলে আমার ওই চক্করে যেতেই হয়। ওখান দিয়ে আমাকে বাইপাস করে বের হইতে হয়। তখনই দেখা যায় যে এই যে বিভিন্ন জায়গায় ভিক্ষুক, হ্যাঁ, অথচ আমি দেখছি উনি ভিক্ষা না করলেও চলে, চলে। যে কথাটা আপনি বললেন। হ্যাঁ, তো বাধ্য হয়ে যে গ্লাস টোকা দেওয়া, বিভিন্নভাবে ডিস্টার্ব করা, এটাও কিন্তু একটা ডিস্টার্ব, তাই না? কারণ ভিক্ষুক অনেকে সকালে বের হয় এবং আপনি একটা ভিক্ষুককে দেখবেন ওখানে পার্ট টাইম জবের মতো। আবার পরবর্তীতে ওই ভিক্ষুককে আপনি তার পরের দিন আবার ওখানে পাবেন, আবার দেখবেন দুপুর 2টার পরে ও নেই, আরেক গ্রুপ চলে আর একজন চলে এসছে। হ্যাঁ, এই বিষয়টা আসলে একটু চিন্তা করারও দরকার আছে। হ্যাঁ, তার মানে ওদের মধ্যে একটা সিন্ডিকেট টাইপ আছে। আছে। এবং ওই দেখবেন বনানীর ভিক্ষুকরা গুলশানে আসে না, আমি নিজে মারামারি দেখেছি। তুমি কেন আসছো, তোমাকে তো কখনো দেখিনি, এরকম করে ওরা নিজেরাই ঝগড়া করে। হ্যাঁ, তো এই বিষয়গুলো একটু ভাবার দরকার, চিন্তা করার দরকার। তো যাই হোক, আপনি যেহেতু বিষয়টাকে উত্থাপন করেছেন, আমি এই বিষয়টাকে নিয়ে কী করা যায় পরিকল্পনা, আমার সিটি কর্পোরেশনের আইনে বিধানে কি আছে দেখে আমি এটা কিছু করার চেষ্টা করব। এবার আসি, ঢাকা মহানগর বলেন, তিলোত্তমা, ঢাকা মহানগরী যেই নামে আপনি অভিহিত করেন, সবচেয়ে বড় সমস্যা যেটি জলাবদ্ধতা, একটু বৃষ্টি নামলেই। এটার জন্য কি সুখবর দিবেন আপনি এই নগরবাসীকে? গত 2 মাসে যে বৃষ্টিপাত হলো, ভারী বর্ষণ হয়েছে কিন্তু অনেক। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যতটুকু জলাবদ্ধতা হওয়ার কথা ছিল ততটুকু কিন্তু হয়নি, এবার দৃশ্যমান হয়নি। কারণটা হলো, আমি বলছি না জলাবদ্ধতা হবে না, সেটা বলছি না। এই জলাবদ্ধতাটা দূর করতে হলে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার দরকার। এটা একদিনে শেষ করার কোনো সুযোগ নেই। পুরানো কথা, যুগ যুগ ধরে একই কথা, একই কথা। আমি তো আমার কথা বলবো, এর আগে তো আমি দায়িত্ব ছিলাম না। আমার পার্টি, আমার সরকার দীর্ঘ 18-19 বছর পরে এসে সরকার গঠন করলো, ওই দায়িত্ব আর আমি নিতে পারবো না। তো সেই কারণে বলছি, এই জলাবদ্ধতা দূর করতে হলে একটা বড় ধরনের লং টাইম পরিকল্পনার বিষয়। যেমন এই যে পানিগুলো যাবে কোথায়, নিশ্চয়ই নালা দিয়ে খালে যাবে, খাল দিয়ে বড় বিলে যাবে, বিষয়টা তো এরকম, নদীতে যাবে না, ন্যাচারাল বিষয়। কোন আমলে কোন জন্মে খালগুলো খনন হয়েছিল এটা কেউই জানে না। খালের জায়গায় হয়তোবা মুখের দিক দিয়ে হয়তোবা 100 গজ 200 গজ মোটামুটি ঠিক আছে, ভাসমান ময়লা আছে, আমরা পরিষ্কার করি, আবার মোটামুটি থাকি। কিন্তু ওই যে পানি পাশের যে মেন জায়গাটা দিয়ে যেই আরেকটা সংযোগ খালের সাথে যে সে সংযোগ হবে, সেখানে কিন্তু আর খাল নেই, মুখটা বন্ধ করে দেওয়া হচ্ছে। মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে, কিংবা সেই মুখে গিয়ে একদম ময়লা আবর্জনায় ভরে একটা মাটি শক্ত আবরণ সৃষ্টি হয়ে গেছে। এর মধ্যে আমরা কিন্তু 29টা খাল উত্তর সিটি কর্পোরেশনে, আমরা অনেকগুলো খাল কিন্তু পরিষ্কার সহ খননও করেছি। হ্যাঁ, চলমান আছে এখনও। আগামী শুক্রবার দিন মুসলিম খাল নামের একটা খাল আছে, বেহাল অবস্থা। হ্যাঁ, হয়তোবা আমরা শুক্রবার দিন সেই কাজটা করব, কারণ শুক্রবার 5 তারিখ পরে সেটা পরিবেশ দিবস আছে একটা, বিভিন্ন দিবস উপলক্ষে সামনে রেখেই হ্যাঁ এই কাজগুলো করি। হ্যাঁ, এবং এটা কিন্তু চলমান থাকে। তো এই যে খালের পানিগুলো যাওয়ার কোনো জায়গা নেই, এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় খালগুলো খনন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কেন এই খাল খনন করছে, এটা নিয়ে অনেকে অনেক কথা বলে। খাল খনন করলে কি হবে, আমার পানি তৈরি হবে, পানি থাকবে, আবার সেই খাল দিয়ে আবার পানি বেরও হয়ে যাবে। হ্যাঁ, তো সেচের জন্য কৃষকরা সেই জায়গা থেকে পানি সংগ্রহ করতে পারবে, আর ঢাকা শহর সহ বিভিন্ন শহরের পানি নিষ্কাশনের জন্য সেই খালটাকে ব্যবহার করা যাবে। বিষয়টা তো এরকম, তাই না? তো সেই কারণে আমরা এটার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আর আপাতত যাতে করে জলবদ্ধতা না হয়, এজন্য আমাদের যেমন মেন রাস্তাগুলো ফুটপাতের নিচে আপনি নিজে ভালো করে দেখবেন যে গ্রিলের মতো দেওয়া আছে, কেচিং, ড্রেনের মতো পানি যাওয়ার জন্য। তো
সেখানে এই যে জীবন্ত শহর, লক্ষ লক্ষ মানুষের আসা যাওয়া, ওই দেখবেন ফুটপাতের নিচে একটা আছে, জালি জালি থাকে, এখানে দেখবেন প্লাস্টিক যা আছে সব পানি কন্টেনার ফেলে ঠেলে দেয়। যখন পানিটা পাস না হয় তখন মেন রোডে পানি জমে যায়। 100 মিলিমিটারের উপরে যদি বৃষ্টি হয় সেটাকে আপনি জলাবদ্ধতা বলতে পারবেন, এর নিচে হলে কিন্তু আপনি এটা বলতে পারবেন না, সেটাকে বলা যায় না। 100 মিলিমিটারের উপরে যখন জলাবদ্ধতা হয় তখন আপাতত নগরবাসীকে 1 থেকে 1.5 ঘন্টা ধৈর্য ধরতেই হবে। আর এর নিচে হলে 20 থেকে আধা ঘন্টার মধ্যে এই পানিগুলো নিষ্কাশন হয়ে যায়। এই নিষ্কাশন কী কারণে হয়? আমাদের প্রায় 350-এরও অধিক কিউআরটি টিম আছে। কিউআরটি টিম অর্থাৎ কুইক রেসপন্স টিম। যখন খুব বড় বৃষ্টি হয় তখন কিন্তু তারা রাস্তায় থাকে, আমি নিজেও থাকি এবং আমার অফিসাররাও থাকে। আমিও রাত্রেবেলা যখন বৃষ্টি হয় আমি কিন্তু বের হয়ে যাই। যেমন কালশি বড় একটা রাস্তা, অনেক জলাবদ্ধতা হতো আগে। আপনি এই কদিনের ভারী বর্ষণে একটু জলাবদ্ধতা সেখানে কিন্তু হয়নি। খালগুলোকে পরিষ্কার করেছি, নাম্বার 1। নাম্বার 2, যেই রাস্তার পানিগুলো খালে যাবে সেটা বন্ধ ছিল, সেটাকে আমরা পরিষ্কার করেছি, ক্লিয়ার করেছি। নাম্বার 3 হলো কিউআরটিটির কাজ কি? কিউআরটি টিমের কাজ হলো এই যে জালি জালি থাকে সেখানে গিয়ে যে প্লাস্টিক যখন জমে যায় তখন আর পানিটা পাস হয় না, ওরা গিয়ে আপনার ওগুলি সরিয়ে দেয়। সরিয়ে দিলে ওখানে নিমিষেই পানিগুলো নেমে যায়। এর জন্য আমাদের প্রত্যেকটা জোনেই সেই টিমগুলো আছে, সেই টিমগুলো আপনার বৃষ্টির সাথে সাথে আপনি রাস্তায় পাবেন। শতভাগ না পেলেও আপনি পাবেন। হ্যাঁ, আমি নিজে পেয়েছি এবং তাদেরকে যে ওয়াকিটকির মাধ্যমে তাদেরকে কমান্ড করা হয়, তারা কিন্তু রাস্তায় থাকে। আমি নিজে থেকে পরিষ্কার করেছি। তো সেই কারণে আমরা এই জলাবদ্ধতা থেকে আপাতত মুক্তি হলে এই কাজগুলো করছি, কন্টিনিউ থাকবে। এবং আমাদের সরকার, আমার বয়স যেহেতু এই প্রশাসক হিসাবে কম, এই পরিকল্পনা অলরেডি আমরা হাতে নিয়েছি। খালগুলো এবং নর্দমা, নালা এগুলোকে আমরা খনন করা, পূর্ণভাবে সংস্কার করার জন্য। কারণ আমার যে এখন কিউআরটি টিম কাজ, এটা তো স্থায়ী কোনো সমাধান নয়, এটা হলো অস্থায়ী সমাধান। তো এখানে তো তাদেরকে আমার বেতন দিতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে, প্রতিদিন কাজ করতে হচ্ছে। আমি যখন ওই যে খালটাও পরিষ্কার করে ফেলবো, খনন করে ফেলবো, আমার কিন্তু এই কিউআরটি টিম কিন্তু থাকতে হবে। কারণ ওই যে রাস্তার পানিগুলো জমে কী কারণে আমি আপনাকে বললাম। আমি চলার পথে কিন্তু রাস্তার ফুটপাতে টিস্যু ফেলে দিচ্ছি, একটা চিপসকে ওখানে ফেলে দিচ্ছি, বৃষ্টির পানির সাথে সাথে যেই জায়গা দিয়ে পানিটা নিষ্কাশন হবে সেই জায়গায় কিন্তু সব গিয়ে জমাট হয়। জমাট হওয়ার কারণে কিন্তু পানিগুলো আস্তে আস্তে আস্তেগুলো নামে। হ্যাঁ, তো আমাদেরকে একটু সচেতন হওয়া দরকার। তাহলে এই যে জলাবদ্ধতা, আপনি বলছেন যে এটা মূল কারণ মানুষের সচেতনতার অভাব। অবশ্যই কিছুটা তো অবশ্যই দখলদারিত্বের কোনো ব্যাপার নেই এখানে? হ্যাঁ আছে, খালগুলো যে অবৈধ স্থাপনা কিছু আছে, খালের মুখগুলো বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, যেমনি সেগুলো কি কঠোর হাতে দমন করতে পারবেন? আমি তো চেষ্টা করছি, কিছু জায়গায় তো আমি সফল হয়েছি। যেমন 22 টেকি খাল, মিরপুর 13 নম্বর সাংবাদিক প্লটের যেই খালটা গিয়েছে সেখানে তো আমরা কিছুটা সফল হয়েছি। আমি বলছি না কিন্তু শতভাগ হয়েছি। একবারেই যেত না, একদম বন্ধ ছিল, এখন সেখানে যাচ্ছে, পানি পাস হচ্ছে। একদিনে বলেছি সব কিছু করা যায় না। আপনার টিভি টকশোর সামনে আপনি আমার কথা শুনছেন, দেশবাসী দর্শকরা সব দেখছে, আমি এখানে বলে ফেললাম, এটা তো রেকর্ডিং, এটা তো সবাই দেখবে, জানবে। আমি মিথ্যা কথা তো বলতে পারবো না, তাই না? আমি যতটুকু পারবো আমি ঠিক ততটুকুই বলবো। হ্যাঁ, তো সেই কাজগুলো করার জন্য আমরা অব্যাহত আছে, চেষ্টা থাকবে। চেষ্টা করেছি বিধায় কোরবানির বর্জ্য ব্যবস্থা একটা কঠিন কাজ, বিশাল চ্যালেঞ্জ, সেটাকে আল্লাহর অশেষ রহমতে সেটাকে আমরা সফল হয়েছি, তাই না? নগরবাসীকে এই যে ডেঙ্গু আতঙ্ক, প্রতি বর্ষা সিজন আসলেই যে একটা ডেঙ্গুর মহামারী দেখি, একটা আতঙ্ক তৈরি হয়ে থাকে কয়েক মাস, সেটা প্রতিরোধে কি পরিকল্পনা? ডেঙ্গু প্রতিরোধের জন্য বর্ষা আসলে এটার আবির্ভাব বাড়ে। এটার জন্য আমরা ওই যে আপনার রোজার ঈদের পর থেকেই, হ্যাঁ, এটার জন্য আমরা অলরেডি প্রিপারেশন নিয়েছি। আমাদের করণীয় কি? যেমনিভাবে কোরবানির আগে এই যে ডেঙ্গুটা তার ময়লা পানি থেকে হয় না, হ্যাঁ, এটা এডিস মশাটা পরিষ্কার পানি থেকে হয়। যে পানি জমলেই হয়। এটা 72 ঘন্টা ওভার হলে সেই পানিটা যদি আমি ফেলে না দিই কিংবা পরিষ্কার না করি, সেখানে লার্ভা তৈরি হবে, সেই ঘর থেকে আবার আপনাকে ডেঙ্গু তৈরি হয়ে আপনাকে কামড়াবে। তো এর জন্য আমরা সবচেয়ে প্রথম যে প্রায়োরিটি দিচ্ছি সেটা হলো আমাদের প্রতিটি বাসা বাড়িতে, প্রতিটি নগরবাসী, প্রতিটি নগরের সদস্যকে সচেতন হতে হবে। যার যার ঘর যদি আমরা
একটু পানিগুলো আমরা পরিষ্কার করে শুকিয়ে শুকিয়ে রাখি। যেমন বৃষ্টি তো হবেই কম বেশি, বৃষ্টি তো আর বলে কয়ে আসবে না। অনেকে ফুলের টব থাকে, তারপরে দেখবেন অনেক বাসার গ্যারেজের মধ্যে দেখবেন আপনার টায়ার, পুরান টায়ার থাকে। সরকারি ভবনে বেশি পিছনে ভাঙা ফ্রিজ, ভাঙা চেয়ার, ভাঙা যে ডাব খেয়ে ফেলে রাখছে, খোসার মধ্যে পানি জমে থাকে। এই বিষয়গুলো যদি আমরা একটু সচেতন হয়ে একটু পরিষ্কার ক্লিয়ার রাখি, তো ডেঙ্গু থেকে আমরা অনেকাংশে মুক্তি পাবো। ডেঙ্গু গতকালকে পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী আমরা 4 জন রুগী পেয়েছি। 4 জন, একজন হয়তো বা মারা গেছেন একজন। ডেঙ্গু কিন্তু এখন নিয়ন্ত্রণেই আছে। তো এই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হলে মশার ওষুধ, এই খাল বিল পরিষ্কার, এর বাইরে হয়তো বা আমরা মশার ওষুধ 2 বার দিই। বর্ষার সময় ডেঙ্গুর আবির্ভাব ঘটে, সেখানে না হলে আমরা আরেকবার বেশি বাড়িয়ে দিলাম। কিন্তু বাড়িয়ে লাভ কি? আপনার ঘরে যদি আপনি ডেঙ্গু তৈরির কারখানা করে দেন, তাহলে তার লাভ হচ্ছে না। আপনার বাসার ভিতরে গিয়ে তো আমি ওষুধ দিতে পারছি না। তাহলে আপনার বাসার পরীক্ষা আপনাকেই করতে হবে। এই জন্য আমার নগরবাসীর প্রতি একটা আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, যার যার ঘরের পানিগুলো আমরা আমাদের মতো করে যাতে জমাট বেঁধে না থাকে, বাসাবাড়ির গ্রেজ টাইলসের উপরে পড়ে থাকা পানিকে একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখবো। ডেঙ্গু থেকে সবাই মুক্ত থাকবো। এই যে জনসচেতনার জন্য আমরা 21 দিন, এই ঈদের আগের 21 দিন একটা ক্যাম্পিং করেছিলাম, এবং এই ক্যাম্পিংগুলো চলমান থাকবে। গতকালকে মিনিস্ট্রিতে মিটিং করেছি এবং আজকে সিটি কর্পোরেশন অফিসে আমরা মিটিং করে আপনার এখানে আসছি। পরিবহনে করে, গাড়িতে করে আমরা বিভিন্ন ব্যানার তৈরি করে সুরে সুরে ডেঙ্গু নিয়ন্ত্রণ, অর্থাৎ বাউল সঙ্গীতের মাধ্যমে একটা মানুষকে তো অ্যাট্রাকশন করতে হবে। বাউল সঙ্গীত তো এলোমেলো, অন্য কোনো গান নেই, শুধু মশার উপরে তারা গান তৈরি করেছে। আমরা 21 দিন কর্মসূচি করেছি 54টা ওয়ার্ডে, 100টা স্পটে, যেখানে মানুষ বেশি ভিড় থাকে, অন্তত গানটা শুনবে তো কানে কি বলছে। এই সচেতনার জন্য এই ক্যাম্পিংগুলো কিন্তু চলমান আছে। যেখানে যেখানে ক্যাম্পিং হচ্ছে, আমার পরিবহনগুলো যেখানে যাচ্ছে সেখানে লিফলেটের ব্যবস্থা আছে, লিফলেট দিচ্ছি। এবং আমাদের ডিজিটাল বোর্ড, যেগুলি টিভি ডিজিটাল আছে, যেগুলি 46টা আছে আমাদের উত্তর সিটি কর্পোরেশনে, ওই কয়েক সেকেন্ড করে করে দেখবেন ঘুরে ঘুরে ডেঙ্গু প্রতিরোধের কী করণীয়, এটা শর্তাবলী ওখানে সতর্ক বিবরণী কিন্তু দেওয়া আছে। এটা আমরা আরও একটু বড় পরিসরে করার একটা পরিকল্পনা আছে, সেটা নিয়ে গতকালকে মিনিস্ট্রিতে মিটিং হয়েছে। এবং আগামী শনিবার দিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সচেতনতার জন্য আমরা ডেঙ্গু প্রতিরোধের জন্য আমরা একটা র্যালি আয়োজন করেছি। সেখানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী থাকবেন, আমি নিজে উপস্থিত থাকব। এই কাজগুলো আমরা করার চেষ্টা করছি আর কি। এই যে বিভিন্ন যে পানি জমার, আপনারা তো সচেতনতামূলক কর্মকাণ্ড চালাবেন, পাশাপাশি যারা এগুলো মানবে না তাদের কি কোনো শাস্তির আওতায় আনা যায় কি না? আনা যায় কি না না, এটার জন্য আনার জন্য একটা সিদ্ধান্ত হচ্ছে। এর জন্য গতকালকে একটা মিনিস্ট্রিতে মিটিং হয়েছে অলরেডি। হ্যাঁ, তো এটা সিদ্ধান্ত অনুযায়ী সেটা হবে। কারণ আপনি যদি আপনার ঘর থেকে ডেঙ্গু তৈরি করেন, এডিস মশা যদি আপনি তৈরি করেন, নিশ্চয়ই সেই এডিস মশাটাকে আপনাকে কামড়াবে, আরেকজনকে কামড়াবে। এর জন্য তো আপনাকে এর মধ্যে পানিশমেন্ট আনতেই হবে। আপনার জন্য আরও 10 জন আপনার মৃত্যুবরণ করবে, সেই দায়িত্ব আপনি এড়াতে পারবেন না। এজন্য একটা মিনিস্ট্রিতে একটা সিদ্ধান্ত হচ্ছে। আর একটি সমস্যা রয়েছে যে বাড়ির সামনে, আমরা জানি ঢাকা শহরের মূল সড়কের থেকে অলিগলির সংখ্যা বেশি। ছোট ছোট অলিগলিতে যে যার বাড়ির সামনে নির্মাণ করার জন্য নির্মাণ সামগ্রী যে রাখেন, ইট, বালি, সিমেন্টের বস্তা, খোয়া, এগুলা কিভাবে প্রতিরোধ করা যায়? আচ্ছা, দেখেন, এটা আইনে নেই। এটা কোনো কনস্ট্রাকশনের কাজ যদি করতে হয়, এটা বায়ু দূষণ হয়, এটা দিয়ে এয়ার পলিউশনের সৃষ্টি হয়। যে বালি ফেলে রাখা, সিমেন্টের বস্তা ফেলে রাখা, ইট ফেলে রাখা, কনস্ট্রাকশনের কাজ তো আপনাকে করতেই হবে, কোথাও না কোথাও আপনার রাখতেই হবে। সেই জায়গার উপরে আপনার বালিটাকে অবশ্যই খোলা রাখতে পারবেন না আপনি, এটা আমাদের কন্ডিশনেই দেওয়া আছে। যদি সেটা আমাদের সিটি কর্পোরেশনের পাবলিক রিলেশন কোনো কনস্ট্রাকশন থাকে। এখন আপনি আপনার বাসার কাজ করছেন, সেই শর্ত কিন্তু আমি দিচ্ছি না, এটাকে রাজুকের থেকে অনুমোদন প্ল্যানিং নিয়ে কিন্তু আপনাকে করতে হয়। তা আমি মনে করি যে এটা সব কিছু আইন নিয়মের বিষয় না, আপনাকে আপনার বাড়ি নির্মাণের যে সামগ্রী থাকবে সেটাকে সংরক্ষণ আপনাকে করা উচিত। সেটা কি রাস্তায়? অবশ্যই নয়, হ্যাঁ, মেন রাস্তা তো নয়ই। হ্যাঁ, আপনার বাউন্ডারির ভিতরে রেখেই আপনাকে করতে হবে। এবং অবশ্যই বালুগুলো খোলা রাখা যাবে না, এটা প্লাস্টিক দিয়ে ঢেকে আপনাকে রাখতে হবে। কাজ শেষ হওয়ার পরে সেটাকে ঢেকে রাখতে হবে। এবং কাজ যখন করবেন যতটুকু প্রয়োজন সংগ্রহ করে নিয়ে গিয়ে আবার রাখতে হবে, এটা কন্ডিশনেই আছে।
সেটাকে কেউ আসলে মেনে চলছে না। হ্যাঁ, তো এটার জন্য একটা আমার মনে হয় কিছুটা পেনাল্টি দেওয়া উচিত, জরিমানার ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, এবার যদি একটু রাজনৈতিক প্রসঙ্গে আসি, রাজনৈতিক প্রসঙ্গে আসলেও আপনার সংশ্লিষ্ট, আপনি তো বিগত আমলগুলোর কথা বলছিলেন, বেশ কয়েকজন মেয়রকে দেখেছেন। অনেকেই কিন্তু কোনো একটি মেয়রের প্রতি এই নগরবাসী অনেকেই প্রশংসা করেন, তার উদাহরণ টানেন। আনিসুল হক, আপনার কি মনে হয় কি না যে উনি নগরটাকে ভালো করার জন্য উদ্যোগ নিয়েছিলেন? ডেফিনেটলি উনি কিছু মানে কিছু আপনি স্বীকার করেন কি না? ডেফিনেটলি যে ভালো কাজ করবে তার ভালো বলতেই হবে। উনি হয়তো সময় কম পেয়েছেন, এর মধ্যেই নতুন নতুন কিছু দৃশ্যমান কাজ করেছেন যেটা পাবলিক বা জনসাধারণ সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, আমি নিজেও করেছি। তা আমি নিজেও ভাবি যে উনি যেহেতু এই কাজগুলো করেছে, তো ওনার চেয়ে বেটার কি করা যায় সেই চিন্তাগুলো তো আমিও করি। মানুষ ভালোর পক্ষেই থাকে, মন্দর পক্ষে কেউ থাকে না। সাময়িকভাবে প্রেশারে পড়ে বিভিন্ন সময় হয়তো বা খারাপ কাজ করেছে বলে হ্যাঁ না ঠিক আছে, ভয়ে হোক ডরে হোক, বাট ভালোর পক্ষে সঠিক জায়গায় কিন্তু সত্যের পক্ষেই মানুষ থাকে। এবং সেই কারণে কিন্তু আপনি প্রশ্নটা আমাকে করেছেন। হ্যাঁ, এটা ইতিহাস তো এভাবেই তৈরি হয়, ভালো কাজ করলে তার কথা বলবে, খারাপ কাজ করলে তার কথা জীবনেও বলবে না, হয়তো বলবো অন্যভাবে বলবে যে এই ওই লোকটা যে খারাপ কাজ করেছে, হ্যাঁ, আপনি কি সেটার মূল্যায়ন কিভাবে করবেন? আপনি তো একটা ভালো কাজ করেছে বিধায় সে ভালো মূল্যায়ন করলেন। এই কারণে আপনি যেহেতু আমাকে প্রশ্ন করেছে, আমি প্রশাসক হিসাবে সেটার সঠিক জবাবটা আমি দিতে পেরেছি কিনা জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে উনি ভালো কাজগুলো করার জন্য চেষ্টা করেছেন, অবশ্যই করেছেন। যেই কাজগুলো উনি পুরোপুরি করতে পারেনি বাট উদ্যোগ নিয়েছিলেন, যেমন আপনার উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে একাধিক বাস স্ট্যান্ড রয়েছে, ট্রাক স্ট্যান্ড রয়েছে, যেগুলোর জন্য মানুষের ভোগান্তি শেষ নেই। সেই ব্যাপারে কি কি উদ্যোগ নেবেন আপনি? আচ্ছা, দেখেন, এটা আমি শুরু করেছি। যেমনিভাবে কালশিক বাস ট্রাক স্ট্যান্ড আছে, আমি নিজে সেখানে গিয়েছি, ম্যাজিস্ট্রেট পাঠিয়েছি, তাদেরকে নোটিশ করেছি। তাদের বক্তব্য, তাহলে আমরা থাকবো কোথায়? আমরা আমাদের কন্ডিশনাল জায়গা থেকে আমরা তাদেরকে বলেছি মেন রাস্তায় কোনো পার্কিং করা যাবে না। কারণ মেন রাস্তায় যদি এক সাইডে ট্রাক বড় বড় ট্রলি নিয়ে সেখানে লাইন ধরিয়ে দাঁড়িয়ে থাকে, সেখানে তো অন্য গাড়িগুলো যাতায়াতের জন্য অসুবিধা, তাই না? তো তাদেরকে আমরা কিন্তু ইতিমধ্যে জরিমানাও করেছি। কারণ তারা বলে আমাদেরকে নির্দিষ্ট জায়গা দিয়ে দেন, হ্যাঁ, আমরা সেখানে থাকবো। যে কোনো বিষয় করতে গেলে সেখানে যুক্তিতর্ক তারা দাঁড় করিয়ে দেয়। এই জন্য তাদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে অনেক জায়গায় আমরা করেছি। এবং তারা একটা দাবি তুলেছে আমাদের কাছে একটা, যে আমাদের এই জায়গায় প্রায় 200 ট্রাক তো কম নয়, হ্যাঁ, ছোট বড় মিলে, আমাদেরকে একটা অন্য জায়গায় ব্যবস্থা করে দেন। তো আমরা তাদেরকে যেই জায়গাগুলো একটু চুজ করে দিই, তখন প্রথম অবস্থা তারা বলে না ঠিক আছে ওখানে যাব, হ্যাঁ, পরবর্তী দেখা যায় যে একদিন স্টে করে আর থাকে না ওখানে। ওই যে হকারি ব্যবসার মতো, প্রথমে বলে আমাদেরকে এটা মার্কেট করে দেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি মার্কেট করে দেন, ওরা যাবে না, ওখানেই করতে থাকবে বিষয়গুলো। এটা কি মেনে নিতে হবে সবাই? নো, এটা তো 2% মানুষের জন্য 98% মানুষের ভোগান্তি হোক, আমি সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে এটা কখনোই চাইবো না। তো আমরা যেহেতু কাজ শুরু করেছি, এটা সময়ও দিতে হবে, এর মধ্যে একটা সলিউশন অবশ্যই। এই কাজগুলোর মধ্যে যে বাস স্ট্যান্ড বা ট্রাক স্ট্যান্ডের কথা বললাম, কোনটা এই তেজগাঁ ট্রাক স্ট্যান্ড, তারপর মহাখালী বাস স্ট্যান্ড, মিরপুর বাস স্ট্যান্ড, গাবতলী বাস স্ট্যান্ড। মহাখালী নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, আপনি যাবেন দেখবেন, মহাখালী বাস স্ট্যান্ডে যেমন মেন রাস্তার মধ্যে পুরো থাকতো 2 সারি দিয়ে, এখন আপনি সেটা পাবেন না। আমি গত রাতেও দেখেছি। 2টা পাবেন না, একটা পেতে পারেন। এবং তাদেরকে যারা পরিবহন সেক্টরের যারা কর্তা ব্যক্তিরা আছে, তাদের সাথে আমরা বসেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা আছে। তো এই কারণে তারা তেজগাঁ 12 নম্বর রোডে মনে হয় মেবি তারা একটা আমাদের কাছে জায়গা চেয়েছিল, সেখানে অবৈধ স্থাপনা আছে। সেই অবৈধ স্থাপনা কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা উচ্ছেদ করে দিছি। কী কারণে? ওই যে মেন রাস্তা যে আন্তঃজেলা বাস সার্ভিসগুলো থাকে সেখানে যাতে না থাকে। আমরা কিন্তু অলরেডি আমার কাজগুলো কিন্তু আমি করে দিয়েছি। তো আগের তুলনায় যে এলোমেলোভাবে থাকতো সেটা এখন আর নেই, হ্যাঁ, ওইভাবে নেই, বাট আছে। কিন্তু তাদেরও জায়গা সংকলনের একটা বিষয় আছে যে আমরা কোথায় রাখবো। তো আমরা যৌথ একটা মিটিং করেছি, ট্রাফিক, আমরা, ডিএমপি এবং মহাখালী যারা দায়িত্বে আছেন এবং শ্রমিক ফেডারেশনের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ
তাদের যেই দাবিগুলো ছিল যে আমাদের আন্তজেলা বাস সার্ভিসগুলো, এটা তো ডে নাইট কোচ এবং দিনে সকালবেলাও চলে যায়, আবার কিছু রাত্রে চলে যায়। তো আমরা প্রস্তাবনা দিয়েছিলাম, দিয়াবাড়িতে একটা খোলা জায়গা আছে, ওখানে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে তারা ওখানে চলে যাবে, আবার সন্ধ্যা 7টায় যার ট্রিপ থাকবে সে এখানে চলে আসবে। তাহলে তো আপনার রাস্তার উপরে গাড়িগুলো রাখতে হয়, তাই না? আবার ভিতরে মহাখালী বাস টার্মিনালের ভিতরে আমি নিজে পরিদর্শন করেছি, যোগাযোগ মন্ত্রী ছিলেন, তারা নিজেরাই জায়গা সংকলনের কথা বলে নিজেরাই ভিতরে গ্রেজ বানিয়ে রেখেছে, বড় জায়গা, যেখানে চাইলে আপনি 25-30টা গাড়ি রাখতে পারবেন। হ্যাঁ, তো তারা সময় নিয়েছে, বলেছে যে এটা তারা রাখবে না। এই হলো অবস্থা আর কি, আমাদের সঠিক চিত্রগুলো এরকম। তো এইগুলো আসলে একার পক্ষে কোনোভাবেই সম্ভব না, সবাইকেই করতে হবে। যেহেতু আমার সিটি মহাখালী বাস টার্মিনাল আমার সিটি কর্পোরেশনের, আমরা তাদেরকে অলরেডি চিঠি দিয়েছি এবং এটা তাদের সাথে প্রতিনিয়তই কথা হয়। এর মধ্যে ঈদ চলে আসলো, তো এর মধ্যে সব একটু এলোমেলো হয়ে গেছে, আশা করছি এটা একটা ব্যবস্থা করবে। তার মানে আপনারা বসে নেই, আপনারা অনেক উদ্যোগ নিচ্ছেন। এখন জনগণ জানতে চায় যে সুফলটা তারা কবে নাগাদ পাবেন? দেখেন, সুফল পাওয়ার যেই বিষয়গুলো সেগুলো এটা কি নির্দিষ্ট করে বলা যায় 1 মাস 2 মাস বা 1 বছর? এটা আমি বলতে পারবো না। এই কারণে পারবো না, আমি বললাম 6 মাসও হয়ে যাবে, আমি মানুষের কাছে মিথ্যাবাদী হবে। তবে এটা হওয়া উচিত এবং খুব তাড়াতাড়ি হওয়া উচিত। তবে আমি যেটা করব সেটা তাড়াতাড়ি করার চেষ্টা করব। যেন মহাখালীর বিষয়ে একটা এক্সাম্পল বললাম, গাবতলীর বিষয়ে বলেছেন, গাবতলীর বিষয়ে একটা সিদ্ধান্ত হয়ে আছে। গাবতলী অনেক বড় একটা বাস টার্মিনাল, এই গাবতলী বাস টার্মিনালটা শুধুমাত্র ব্যবহার করা হবে সিটি সার্ভিসের জন্য। আন্তঃজেলা যে বাসগুলো আছে সেটা এখানে ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, সেটা ব্যবহার করে হেমায়েতপুরের জন্য একটা টার্মিনাল নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা আছে। সেই জায়গাগুলো আমরা একর করতে পারিনি, প্রায় 43 একর জায়গা, ওখানে আমি নিজে পরিদর্শনে গিয়েছিলাম। তো একটা বাস টার্মিনাল যদি আমাকে নির্মাণ করতে হয়, প্রায় 1000-এর অধিক বাস সেখানে থাকবে, বা এখানে মাল্টিপ্ল্যানিং করে 2 তলা 3 তলা, এটা একটা সময় সাপেক্ষের বিষয় আছে। হ্যাঁ, তো এটা একটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, আন্তজেলা মিটিংয়ে কিন্তু এটা সিদ্ধান্ত হয়ে গেছে। তো যারা বা এটা আগে প্রস্তাবনা দিয়ে ওই জায়গাকে ঠিক করে রেখেছিল, তৎকালীন সময় যারা দায়িত্বে ছিলেন, তারা এমনভাবে উপস্থাপন করেছেন যে ওখানে 3-4 মাস কাজ করলে, সংস্কার করলেই বাসগুলো চলাচল করতে পারবে। আসলে আমি নিজে পরিদর্শন করে গিয়ে দেখি কিছুই নেই ওখানে, বরঞ্চ জায়গাও একবার করা হয়নি, জাস্ট ফর একটা ম্যাপ করা হয়েছে মানচিত্রের মতো, যে এই প্ল্যানিংয়ে করা যেতে পারে। এটার উপরে ভিত্তি করে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাকে প্রতিদিন প্রশ্ন করে, যেমনিভাবে আপনি করলেন, আসলে ওটার কোনো অস্তিত্বই নেই এখনও। ওটাকে নতুন করে ম্যাপ করে, নতুন করে আবার সেই জায়গা কতটুকু আছে সেই জায়গাকে একর করতে হবে, পাবলিক ল্যান্ড আছে সেখানে, তাদের ভূমি অধিগ্রহণ করে দেন গিয়ে কাজগুলো করতে হবে, এই অবস্থা আছে আর কি। তারপরেও ধন্যবাদ আপনাকে যে আপনি অনেক উদ্যোগ নিচ্ছেন। উদ্যোগ তখনই সফল হবে যখন মানুষ সুফলটা পাবেন। অনেক বিষয়ে আলোচনা করলাম আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আপনি খেলাধুলার মাঠের খুব অভাব, নতুন নতুন মাঠ তৈরির ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা? দেখেন, আমরা কিন্তু ইতিমধ্যেই গত মাসখানিক আগে মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা আছে যে যেখানে খালি জায়গা থাকবে, যাতে অবৈধ দখলদাররা দখল করতে না পারে, সেখানে খেলার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। যেমনিভাবে সেখানে ক্রীড়ামন্ত্রী, যুব ক্রীড়ামন্ত্রী, পূর্তমন্ত্রী, ঢাকা উত্তর সিটি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের আমরা প্রশাসকরা ছিলাম, এলজিআরডি প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী একটা কমিটি করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কমিটি করে দিয়েছেন, কোথায় কোথায় খালি মাঠগুলো আছে সেখানে সংস্কার করে খেলার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য। এবং এটাও নির্দেশনা আছে যে প্রতি ওয়ার্ডে না হোক, 2-3টা ওয়ার্ড মিলে একটা খালি জায়গা যদি থাকে মিডল পয়েন্টে, সেখানে একটা খেলার মাঠ তৈরি করার জন্য অলরেডি ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া আছে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা ঢাকা উত্তর এবং দক্ষিণ আমরা কিন্তু 6টি মাঠ পরিদর্শন করেছিলাম। এর মধ্যে যেমন কালশি 16 বিঘা একটা মাঠ আছে, সেখানে মধুবাগ আমরা যে সামনে সেখানে একটা মাঠ আছে, দক্ষিণে গিয়েছি, সেখানে আমরা পরিদর্শন করেছি, সেখানে অলরেডি খেলাধুলা চলছে 3টা মাঠ ছাড়া। এবং
এই খেলার মাঠগুলোকে আমরা এমনভাবে নির্মাণ করতে চাই যেমন খেলার মাঠগুলো একদম সংকুচিত না হয়ে যায়, খোলামেলা থাকে, একদম যেটা না করলেই নেই, প্রাচীর করা যাবে না, বাড়ি থেকে মানুষ দেখুক, উন্মুক্ত থাকুক, সবাই খেলবে সেখানে। সেটার জন্য অবশ্য মানে এটাকে সংস্কার বা কি বলে এটাকে সুরক্ষার জন্য এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটা সিটি কর্পোরেশনকেই তারা দায়িত্ব দিয়ে দেবে মর্মে কিন্তু একটা সিদ্ধান্ত হয়ে আছে। সেটা ক্রীড়া মন্ত্রণালয় থেকে হয়ে আসলে আমরা সেই কাজগুলো নিয়ে করতে পারবো। এটা নিয়ে ক্রীড়ামন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী এরা কাজ করছেন, মাননীয় প্রধানমন্ত্রী একটা কমিটিও করে দিয়েছেন। এটা নিয়ে আমরা কিন্তু মাঠ পরিদর্শনও করেছি, কিছু কিছু মাঠ আমরা সিলেক্টও করে ফেলেছি। নতুন আবাসস্থল গড়ে তোলার কোনো পরিকল্পনা আছে কিনা? পরিকল্পিত দেখেন ঢাকা শহরে, আমরা ঢাকা শহর তো জানি ম্যাক্সিমামটাই অপরিকল্পিত, বাট সুন্দর পরিকল্পিত, যেমন দিয়াবাড়ির কথা আপনি বলছিলেন, দিয়াবাড়ি বা উত্তরা থার্ড ফেজ না কি বলা হয় এটা, সেইখানে কিন্তু বিগত সরকার বেশ কিছু উচ্চ ভবন করে ফ্ল্যাটের মাধ্যমে কিন্তু এটা অনেক হয়েছে কি পরিবারের দেখেন, জন্য আবাসস্থল তৈরি করেছিলেন। উত্তরাতে ওই প্রজেক্টে দেখবেন যে অনেক বড় বড় ভবন নির্মাণ করেছে। হ্যাঁ, আমরা সিটি কর্পোরেশন যেটা করি সেটা হলো আমাদের যারা দিনরাত 24 ঘন্টা নগরবাসীকে একটু ক্লিন রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা করে, অন্য ভাষা আমরা যাদেরকে সুপার টাইপের বলি আর কি, ওই ভাষাটা ব্যবহার করতে চাই না আমি। পরিচ্ছন্নতা কর্মীদের জন্য কিন্তু আমরা ভবন নির্মাণ করেছি। সেই ভবনগুলো গাবতলী বাস টার্মিনালের পিছনে 779টা ফ্ল্যাট। এটা আশা করছি আগামী অগস্ট মাসে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। শুধু 752টি ফ্ল্যাট না, 16 তলা করে ভবন 4টি, সেখানে লিফটের ব্যবস্থা আছে এবং ওই পরিচ্ছন্নতা কর্মীরা যারা বসবাস করবে তাদের সন্তানদের পড়াশোনার জন্য স্কুলও করা আছে, স্কুলও করেছে। একটা মসজিদটা শুধু বাকি আছে নামাজ আদায় করার জন্য। এবং সেই পরিচ্ছন্নতা কর্মী থাকলেও ফ্ল্যাটটা যেভাবে নির্মাণ করা হয়েছে আপনি নিজেও যদি দেখেন, আপনি নিজে বসবাস করার মতো সুন্দর করে করা হয়েছে। তো এই কাজগুলো আমরা করে থাকি। আবাসন যেটা সেটা রাজকের মাধ্যমে কিন্তু সব কিছু হয়। যেমন রাজক, এই যে বসুন্ধরা যেটাকে আমরা বলি, সেটা রাজকে পারমিশন দিয়েছে। তারপরে বিভিন্ন স্বদেশ প্রপার্টি বলি বা বিভিন্ন সানভ্যালি যাই বলি, সেটা কিন্তু রাজকেই করে, এই আবাসনগুলো রাজকের করে। তো এই প্রশ্নগুলো তাদের সাথে একদিন একটু আলাপ আলোচনা করেন। আবাসন নির্মাণ তো সিটি কর্পোরেশন করে না, তাই না? আমরা আবাসন নির্মাণ করি আমাদের পরিচ্ছন্নতা কর্মী যারা আছে তাদের জন্য, বাসস্থান নাই তাদের জন্য। রাজক যদি আমাদের কাছে কোনো সহযোগিতা চায় কিংবা আমরা চাই, সেই ক্ষেত্রে আমরা জয়েন্ট ভেঞ্চারে অনেক কিছু করতে পারি, বিষয়টা এরকম। আচ্ছা, কিন্তু আপনারা একটা জিনিস পারেন, আমরা যে জিনিসটা একটু আগে আলাপ করলাম, বহুতল কার পার্কিং বা গাড়ি পার্কিং, সেরকম কিছু করবেন কিনা? এই যে সিটি কর্পোরেশনে অনেক জায়গা আছে, চাইলেই করা যায়। আমরা দেখি যত্রতত্র বাস, ট্রাক, তারপর প্রাইভেট কার পার্কিং করে রাখা হয়। সিটি কর্পোরেশনের অনেকগুলো জায়গা আছে যেগুলি, যেমন গুলশান একের কথাই আমি বলি, যেমন দীর্ঘদিন যাবৎ গুলশান এক সিটি কর্পোরেশন মার্কেটটা এইভাবে পড়ে আছে পরিত্যক্ত। হ্যাঁ, ভেঙে ফেলছে আর উঠে না। হ্যাঁ, একসময় কত জমজমাট ছিল। আশা করছি খুব তাড়াতাড়ির মধ্যে এটা একটা ফয়সালা হয়ে যাচ্ছে। এটা নিয়ে আজকে সকাল 11টায় আমরা মিটিং করেছি অফিসে। এখানে একটা আইনি জটিলতা আছে, সেটা কথাবার্তা বলে মনে হয় একটা পজিটিভলি হয়ে গেছে। কিছু হলেই কোর্টে গিয়ে একটা পিটিশন দিলে এখানে থেমে যায়। হ্যাঁ, বিষয়গুলো এরকম। উত্তর সিটি কর্পোরেশন অনেক প্রপার্টি আছে, অনেক অনেক, এটার কোনো মূল্য নাই, মূল্যহীন। মানে এটাকে আপনি কোনো টাকা দিয়ে নির্ধারণ করতে পারবেন না। পৃথিবীর নিউ ইয়র্ক শহরের জায়গার থেকে মনে এটার দাম বেশি হবে। গুলশান 2 কাঁচা বাজার এবং মার্কেটটা দেখেছেন আপনি, এটা যুগ যুগ ধরে এইভাবে পড়ে আছে। একটা উদ্যোগ নিতে গেলে সেখানে একটা জটিলতা তৈরি হয়ে যায়। পাশ দিয়ে এখন আবার ওই জায়গা দিয়ে আবার এমআরটি এর লাইন খুলে ফেলছে। এই যে বিষয়গুলো একের পর হচ্ছে, সমন্বয়হীনতা। হ্যাঁ, রাইট। এই যেমন আমরা বড় বড় কনস্ট্রাকশনের রাস্তার কাজগুলো যখন করি, আমরা একটা নিয়ম অনুযায়ী চিঠি দিই সব জায়গায়, আমরা এতদিন এটা মধ্যে আমরা এই কাজটা করা শুরু করব, আপনাদের কোনো কাজ থাকলে আমরা একসাথে করি। আমরা এই জিনিসগুলো নিয়ে অলরেডি কিন্তু সমন্বয় করা শুরু করেছি, মাত্র 2 মাস হয়ে গেল। আমরা যখন বড় কোনো প্রজেক্টের কাজ করি তখন রাজক আমরা পূর্ত সবাই মিলে এই কাজগুলো নিয়ে সমন্বয় করে, যাতে একই কাজ বারবার করে না হয়। আমি করে গেলাম, পিচ ঢালাই করে দিলাম, আবার 15 দিন পর দেখা গেল তিতাস গ্যাস তার ওই দিক দিয়ে লাইন যেতে হবে, আবার করতেছে। এটা যাতে করা না হয় এই জন্য আমরা অলরেডি 2 দফা মিটিং করেছি। আশা করি যখন শুরু করেছি একটা সময় গিয়ে এটা সফলতা অর্জন করতে পারবো। আমরাও চাই আপনি সফল হন। আপনি সফল হলে নগরবাসী সেটার সুবিধাটা পাবেন।
সুন্দর একটি ঢাকা শহর হয়তো বা প্রতিষ্ঠিত হবে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি তো সেবাটাকেই মুখ্য হিসাবে দেখছেন, আপনি শুরুতেই বলছিলেন, সে নগর ভবন সেবা পাওয়ার জন্য সাধারণ মানুষের পক্ষ থেকে কতটা অনুকূলে রয়েছে? দেখেন, আমি যে অফিসে আমি অফিস করি, আমার দরজা, আমার অফিস সবসময় খোলা থাকে। আপনি নিজের চোখে গিয়ে একদিন দেখবেন শত শত মানুষ প্রতিনিয়ত আমার অফিসে যায়, বিভিন্ন অভিযোগ, বিভিন্ন পরামর্শ কিংবা তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড। যখন আমি তারা আসে, তাৎক্ষণিকভাবে আমার যে সিদ্ধান্তটা যদি প্রয়োজন হয়, তাৎক্ষণিকভাবে যেটা দরকার আমি সাথে সাথে করি। যেটা মনে করি আমার ওই স্পটে গিয়ে তাদের সাথে কথা বলে করতে হবে, সেখানে আমার সাথে করে যে ডিপার্টমেন্টের কাজ তাকে আমি সাথে করে নিয়ে এলাকার যারা সামাজিকভাবে মুরব্বী আছে তাদের সামনে কিন্তু আমি সিদ্ধান্ত দিয়ে সেই কাজগুলো করার চেষ্টা করি। আমার আন্তরিকতার কোনো ঘাটতি নেই, মানুষের কাছে দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা মুক্ত হতে হলে আমাকে কাজ করতে হবে, এটাই আমি মনে করি। ধন্যবাদ শফিকুল ইসলাম খান মিল্টন, অনেক স্বপ্ন দেখিয়েছেন আপনি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরাও চাই সেই স্বপ্ন সফল হোক। আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন।